সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো এবং কি সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণী কৃষি শিক্ষা বইয়ের দ্বিতীয় অধ্যায় কৃষি উপকরণ অধ্যায়ের আজকে হচ্ছে দ্বিতীয় পেজ আর কি। আমরা 38 নম্বর পেজে। এর আগের পেজে কিন্তু যদি আমরা দেখো, এর আগের পেজ হচ্ছে প্রথম পরিচ্ছেদ। প্রথম পরিচ্ছেদে কি ছিল? কৃষি উপকরণ ছিল। দেখো প্রথম পরিচ্ছেদ, এখানে কি ছিল? ফসল বীজ ও বংশ বিস্তারক উপকরণ। ফসলের বীজ কিভাবে সংরক্ষণ করা হয়, কিভাবে বংশ বিস্তার করে, সেসব নিয়ে আমরা এর আগের ক্লাসে কিন্তু আলোচনা করেছিলাম। এখন আজকে হচ্ছে তোমাদের কি 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 বীজ বীজ যখন সংরক্ষণ করতে হয়, কি কি পদ্ধতি অবলম্বন করতে হয়, সেগুলো আমরা এর আগের ক্লাসে 3টি সম্পর্কে জেনেছি। আজকে বাকি যেগুলো আছে সেগুলো সম্পর্কে জানবো। তো চলো শুরু করি। প্রথমে দেওয়া আছে কি জাতের নাম। একটা যদি একটা যদি আমরা বীজ সংরক্ষণ করি, সেটা কোন জাতের, মানে সেটা উৎপাদন কেমন হবে, এইসব ইত্যাদি বিষয় আমাদেরকে জানতে হবে। গুণাগুণ, এটা ভালো কিংবা খারাপ, অনেক অনেক জাত আছে যে সেগুলা যেমন একটা যদি আমের জাতের কথাই চিন্তা করে যায়, তো এখন আমের সিজন গ্রীষ্মকাল। তো তো না সরি, এখন গ্রীষ্মকাল না, এখন যেহেতু আমের সিজন, আমের কথাই চিন্তা করো না কেন। আম তো অনেক জাতের আছে। যদি একটা আম টক হয়, টক আম কিন্তু অনেক সবাই পছন্দ করে না, দুই একজন ছাড়া আর কি। বেশিরভাগই মিষ্টি সুস্বাদু রসালো আম বা সবাই পছন্দ করে। তো তাহলে আমরা বীজ সংরক্ষণ করার ক্ষেত্রে যেটা ভালো বীজ, সেটাই অবশ্যই আমরা সংরক্ষণ করব। এরপরে আসো হচ্ছে বীজ উৎপাদন। বীজ উৎপাদনকারীর নাম ও নাম্বার। বীজ উৎপাদনকারী যিনি বীজ উৎপাদন করেন, তার নাম এবং কি নাম্বার অবশ্যই আমরা কি করব? সংরক্ষণ করে রাখবো। যেহেতু তার থেকে নিয়েছি, আমরা যদি ভুলেও যাই, তার থেকে আবার কি করতে পারবো? জিজ্ঞাসা করে নিতে পারবো। অন্য জাতের বীজের শতকরা হার। অন্য জাতের বীজে শতকরা হারে কত শতাংশ ফসল জন্মায়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। বীজের অঙ্কুরোদ্গম সহায়ক হচ্ছে অঙ্কুরোদ্গম ক্ষমতা। সকল বীজে কিন্তু পরিপক্কভাবে কি হয় না, অঙ্কুরিত হয় না, মানে চারা গাছ জন্মায় না। বীজটা যদি দুর্বল হয়, তাহলে গাছটাও খুব না হওয়া আসার সম্ভাবনা, অঙ্কুরিত না হওয়া আসার সম্ভাবনা কি করে থেকে যায়। নাম্বার হচ্ছে বীজের আর্দ্রতা। বীজের আর্দ্রতা হচ্ছে বীজ একটু শুষ্ক স্থানে রাখতে হয়, সেখানে নাতিশীতোল আবহাওয়া আর কি, সেখানে বেশি মানে তাপমাত্রা থাকতে পারবে না এবং কি বেশি ঠান্ডাও থাকতে পারবে না, এরকম আর কি। এটাকে কি বলে? আর্দ্রতা বলে। বীজ পরীক্ষার তারিখ। বীজ যেদিন থেকে পরীক্ষা শুরু করবে, সেই সময় থেকে এবং কি দিন থেকে তারিখ হিসাব করতে হবে। হিসাব করে মানে স্টেপ বাই স্টেপ আমরা আস্তে আস্তে সামনের দিকে এগোতে হবে। এরপরে উল্লেখিত তথ্যগুলো একটি গ্যারান্টি পত্রে হচ্ছে ব্যাগে লিখে বীজের বস্তায় বা প্যাকেটে রাখা হয়। আমরা যখন বাজার থেকে বীজ কিনে নিয়ে আসি, সেটা আপনার সিমের বীজ হোক এবং কি ধান হোক, গম হোক, যে বীজই কিনে নিয়ে আসি না কেন, সেটা একটা প্যাকেট দেওয়া হয়। এই প্যাকেটের মধ্যে এই বীজ সম্পর্কে বিস্তারিত দেওয়া থাকে। বীজটা কখন রোপণ করবে, কতদিনের মধ্যে এটাকে সার দেওয়াতে হবে, কতদিনের কি করতে হবে, সব পরিচর্যাও অনেক অনেক বীজের মধ্যে দেওয়া থাকে। এরপরে 5 নাম্বার হচ্ছে বীজের হার নির্ধারণ। বীজের হার কিভাবে নির্ধারণ করব আমরা? বীজের হার নির্ধারণ করো। বীজের বিশুদ্ধতা, সজীবতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা, আকার, বপনের সময়, মাটির উর্বরতা শক্তি, এসব বিবেচনা করে হেক্টর প্রতি বীজের হার নির্ধারণ করা হয়। তাহলে বীজের হার কিভাবে নির্ধারণ করা হয়? তাহলে বীজের বিশুদ্ধতা নির্ধারণ করে, মানে একটা বীজ পরিপক্ক বীজ গুলা নেওয়ার সময় বা সংরক্ষণ করার সময়, প্যাকেটজাত করার সময় যেগুলা মানে যেগুলা থেকে গাছ অঙ্কুরিত হবে, মানে দেখতে পরিপুষ্ট সুন্দর, সেগুলাই বীজের জন্য নিতে হবে। তারপরে 5 নাম্বার নির্বাচিত জমি প্রস্তুতকরণ। এক এক জাতের বীজের জন্য জমির প্রস্তুতি এক এক রকম হয়ে থাকে। নির্বাচিত জমি কি করো?
নির্বাচিত জমি প্রস্তুতকরণ। এক এক জাতের বীজের জন্য জমির প্রস্তুতি এক এক রকম হয়ে থাকে। যেমন রূপাদানের বীজ উৎপাদন করতে জমি ভালোভাবে কর্দমাক্ত করে চাষ করতে হবে। ধানের নাম কি ছিল? রূপাদান। ধানের এই ধানের জমি যদি চাষ করতে হয় কি করতে হয়? কর্দমাক্ত করে চাষ করতে হবে, মানে বেশি কাদা করতে হবে ক্ষেতের মধ্যে। আবার গমের বেলায় জমি শুকনো অবস্থায় 4 থেকে 5 বার চাষ করে পরিপাটি করতে হবে। ধান চাষ করতে গেলে কি করতে হবে? কাদা মাটি যত কাদা বানানো যায় সেটা বানাতে হবে। তেমনি ভাবে গম চাষ করতে গেলে কিন্তু কাদা মাটিতে গম চাষ হয় না। মাটিটা যতবার চাষ করলে ভালোভাবে মাটিটা গুঁড়ো গুঁড়ো হবে সে ততবার চাষ করতে হবে। মিনিমাম 4 থেকে কি বার? 5 বার পরিপাটি করতে হবে। সার প্রয়োগের মাত্রাও এক এক বীজের জন্য এক এক রকম হয়ে থাকে। তাহলে ধানের মধ্যে যে পরিমাণ সার দিতে হয় গমের মধ্যে কিন্তু সেই পরিমাণ সার দিতে হয় না। এবার যদি দেখি আমরা 6 নম্বরে বীজ বপন। বীজ আমরা কিভাবে বপন করব? নির্ধারিত ফসলের বীজ উপযুক্ত সারিতে বপন করতে হবে। হ্যাঁ, আমরা যদি ধান লাগাই ধানটা কিন্তু আমরা সারিবদ্ধভাবে লাগাই। আর যদি আমরা গম চাষ করি তাহলে গম কিন্তু আমরা গম যেহেতু খুব ছোট ছোট দানা, এটা কিন্তু সারিবদ্ধভাবে লাগানোর সুযোগ নেই বা লাগায় না, অনেক বেশি পরিশ্রম হবে। তাই এইটা ছিটিয়ে দিলে যে যেভাবে ওঠে একটু মাত্রা আইডিয়া করে একটু মাত্রা অতিরিক্ত ছিটাতে হয়, একটু পাতলা করে ছিটাতে হয় যাতে গাছটা বড় হলে ডানা মেলতে পারে, পাতা একটু বড় হতে পারে। এবার আসো, সারিতে বপন করতে হবে। বীজতলায় প্রতিটি বীজ সমান গভীরতায় বপন করা উচিত। আমরা যদি বীজতলায় মানে আমরা যদি একটা বীজ মাটির নিচে পুঁতে রাখি তাহলে তো গাছ অঙ্কুরিত হবে, চারা গজাবে। তো আমরা বীজতলায় যে বীজটা মাটির নিচে দেব, যেহেতু প্রতিটা বীজ একইভাবে সঠিকভাবে যতটুকু মাটি দিলে আমরা গাছটা অঙ্কুরিত হতে অতি সহসায় অঙ্কুরিত হবে ততটুকু মাটিতে দিতে হবে। কোন বীজ কত গভীরতায় বপন করতে হবে তা বীজের আকার, আর্দ্রতা ও মাটির উপর নির্ভর করে। বীজটা যদি ছোট হয় তাহলে বেশি মাটির নিচে দেওয়ার প্রয়োজন পড়ে না। বীজটা যদি বড় হয় তাহলে একটু বেশি মাটি, যেমন আমের আটি এটা একটু বড় আছে এই কারণে একটু নিচের দিকে বেশি দিতে হবে। তেমনি ভাবে একটা ধান যদি বপন করে বা একটা গম যদি মাটির নিচে পোতে তাহলে এটা খুব ছোট একটা দানা, তাই বেশি গভীরতার প্রয়োজন নাই। তারপরে হচ্ছে রুগিং এবং বাছাইকরণ। এরপরে নাম্বার হচ্ছে রুগিং এবং বাছাইকরণ। বীজ বপনের সময় যতই বিশুদ্ধ বীজ ব্যবহার করা হোক না কেন জমিতে কিছু কিছু অন্য জাতের উদ্ভিদ আগাছা দেখা যাবে। আমরা বীজ যদি বপন করি এটার সাথে আগাছা অবশ্যই একটা দুটো আগাছা কি করা যাবে? দেখা যাবে। অনাকাঙ্ক্ষিত উদ্ভিদ তুলে ফেলতে হবে। যে আগাছাগুলো দেখা যাবে সেগুলো কি করতে হবে? তুলে ফেলতে হবে। 3 পর্যায়ে রুগিং বা বাছাই করা হয়। এই আগাছাগুলো কয় পর্যায়ে রুলিং করা হয়, রুগিং করা হয় বা বাছাই হয় সেটা হচ্ছে 3 পর্যায়ে। নাম্বার হচ্ছে ফুল আসার আগে, যেমন একটা যদি ধরি আমি ধান গাছ রোপণ করার পরে ধান গাছে যে ফুল আসবে, ফুলের পরে তো কিন্তু ধান আসে আর কি। একটু যখন মাঝামাঝি সময় আসে তখন এটা ফেটে ফুল বাইর হয়, এগুলো ধানে পরিণত হয়। তো তখন ফুল আসার আগে আমরা কি করব? যে আগাছাগুলা ছিল এই আগাছাগুলো আমরা কেটে ফেলবো। ফুল আসার পরেও যদি কোনো আগাছা থেকে থাকে সেগুলো আমরা আবার কেটে ফেলবো। পরিপক্ক পর্যায়ে আমরা একটা বীজ বপন করছি, এখন এটা একদম পরিপক্ক হয়ে গেছে, এটা ঘরে তোলার উপযোগী হয়ে যাচ্ছে, এমন সময়ও যদি আগাছা জন্মায় আগাছাগুলা কেটে ফেলতে হবে। পরিচর্যা, আমরা কিভাবে একটা বীজের পরিচর্যা করব? বীজের উৎপাদনের জন্য খুব বেশি পরিচর্যার প্রয়োজন হয়। নিচে কয়েকটি পরিচর্যা ধরন উল্লেখ করা হলো। নাম্বার ক, সুষম মাত্রায় সার প্রয়োগ করা।
বীজের আমরা পরিচর্যা করতে হলে 1 নম্বরে কি করতে হবে? ক নম্বরে সুষম মাত্রায় সার প্রয়োগ করতে হবে, 2 নম্বরে জৈব সার প্রয়োগ করতে হবে, 3 নম্বরে প্রয়োজন মতো সেচ দেওয়া। প্রয়োজন মতো সেচ দেওয়া মানে পানি দেওয়া, বৃষ্টির পানি বা সেচের পানি জলমলে নিষ্কাশনের ব্যবস্থা করা। নাম্বার ও আগাছা পরিষ্কার করা, রোগ ও পোকা দমন করা। নাম্বার 6 হচ্ছে রোগ ও পোকা দমন করা। নাম্বার 6 সারের উপরে প্রয়োগ করা। তাহলে এখান থেকে এখান পর্যন্ত এগুলো আমরা কি করব? বীজ পরিচর্যা করতে আমাদেরকে করতেই হবে। এরপরে আসি বীজ পরিচর্যা। এ ক থেকে 6 পর্যন্ত এগুলো হচ্ছে বীজ পরিচর্যার বিষয়। সুষম মাত্রায় সার প্রয়োগ করা, জৈব সার প্রয়োগ করা, প্রয়োজন মতো সেচ দেওয়া, বৃষ্টির পানি বা সেচের পানি জমলে নিষ্কাশনের ব্যবস্থা করা, আগাছা পরিষ্কার করা, রোগ ও পোকা দমন করা, সারের উপরই প্রয়োগ করা, এগুলা হচ্ছে আমাদের পরিচর্যার বিষয়। বীজ সংগ্রহ। এবার হচ্ছে 9 নম্বরে বীজ সংগ্রহ করব কিভাবে? বীজ পরিপক্ক হওয়ার পর পরেই কাটতে হবে। মানে বীজটা পরিপক্ক মানে এটা পাকা, যদি এটা পাকনা হয় আর কি, তখন পাকার জন্য পরিপক্ক হয়েছে, মানে এটা পুরোপুরি ভাবে যথেষ্ট বা অ্যাবিলিটি বা ক্ষমতা হয়েছে, কোনো খাওয়ার উপযোগী হয়েছে বা এটা কেটে ফেলার উপযোগী হয়েছে, এটাকে পরিপক্ক বোঝায়। তারপর মাড়াই করে ঝেড়ে পরিষ্কার করতে হবে। এরপরে বংশ বিস্তারক উপকরণ উপাদানের ধাপসমূহ। বীজ কিভাবে বংশ বিস্তার করে সেটার উপকরণ উপাদানের ধাপগুলো নিচে আলোচনা করা হলো। সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা দেখো এখানে লাগছে বংশ বিস্তার। কিভাবে বীজ বংশ বিস্তার করে? বাংলাদেশে ফুল ও ফলের চারা অঙ্কজ পদ্ধতিতে উৎপাদনের প্রচলন খুব বেশি, কারণ এইসব গাছের বংশবিস্তার প্রকৃত বীজের মাধ্যমে হলে ফুল ফল পেতে সময় বেশি লাগে ও মাতৃ গাছের বৈশিষ্ট্য বজায় থাকে না। এছাড়া অনেক ফসলের প্রকৃত বীজ দ্বারা বংশবিস্তার ঘটানো সম্ভব নয়। অঙ্গজ পদ্ধতিতে মূল, কাণ্ড, পাতা, ফুল, শাখা প্রভৃতি দ্বারা দ্রুত অল্প সময়ে চারা উৎপাদন সম্ভব। তাই এগুলো হলো ফসলের বংশবিস্তারক উপকরণ। কিছু কিছু ফসল যেমন আনারস, কলা, আলু, আদা, হলুদ প্রভৃতি বংশবিস্তারক উপাদান সরাসরি রোপণ করা যায়। যেমন আনারস যদি গাছে আমরা আনারসের মানে বীজ আমি এখনো অব্দি চোখে পড়ে নাই আমার, আমি দেখি নাই। আনারস যদি চাষ করতে, আনারসের মাথার উপর যে কাণ্ডটা আছে ওটা রোপণ করতে হয়। তেমনি ভাবে কলা গাছের কিন্তু যদিও আমি বীজ দেখতে পাইছি 2-1টা কলার জাতে, কিন্তু এই বীজ দিয়ে কখনো কলা গাছ অঙ্কুরিত হইতে আমি দেখি নাই। কিন্তু এই কলা গাছ একটা থেকে আরেকটা বের হয়, এটাও কি করে? বংশ বিস্তার করে। আদাও আমরা একটা আদা থেকে আরেকটা আদার মানে বীজ কেউ রোপণ করে না। হলুদও তেমন, একটা হলুদ থেকে একটা হলুদ রোপণ করে। তারপরে লিচু, এরপরে হলুদ, এগুলা কিন্তু বংশ বিস্তার করে। আবার কিছু ফসল যেমন আম, লেবু, লিচু, জামরুল, গোলাপ ইত্যাদি বংশবিস্তারক উপাদান বিভিন্ন ধরনের কলম তৈরির মাধ্যমে প্রস্তুত করে ব্যবহার করা যায়। যেমন আম গাছে কলম পদ্ধতিতে চারা উৎপাদন করা যায়, লেবু গাছে কলম পদ্ধতিতে চারা উৎপাদন করা যায়, লিচু গাছে, জামরুল গাছে, গোলাপ গাছে, ইদানিং অনেক গাছেই কিন্তু কলম পদ্ধতিতে চারা উৎপাদন করা যায়, বীজের প্রয়োজন হয় না। সুপ্রিয় শিক্ষার্থী, আমরা আজকে জানতে পারছি যে টোটাল 9টি বীজ সংরক্ষণের বা বংশ বিস্তারের 9টি পদ্ধতি আছে বীজ সংরক্ষণের। তা আমরা এক এক করে সবগুলাই পড়েছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে। আজকের ক্লাস এই পর্যন্তই।